হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল। আমি জাসমিনা, তোমাদের লাইফ সায়েন্সের টিচার। তো আমাদের যে ক্লাস 8-এর লাইফ সায়েন্সের পার্টটা, তা আগে একটা ভিডিও অলরেডি হয়ে গেছে, যেটা তোমাদের হচ্ছে জীবদেহের গঠন। আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টার অণুজীবের জগৎ, যেটা তোমাদের বইয়ে লাইফ সায়েন্সের মানে অধ্যায় হিসেবে সেকেন্ড, বাট চ্যাপ্টার রয়েছে 7 অধ্যায়। তো 7 নাম্বার চ্যাপ্টার যেটা রয়েছে সেটা হচ্ছে আজকে ডিসকাস করব। তো অণুজীবের জগৎ এটা হচ্ছে আমাদের কি পার্ট 1। এর আগে অলরেডি একটা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে। আচ্ছা, তোমরা প্রথমে বলো যে অণুজীব মানে কি? অণুজীব বলতে কি বোঝায়? আচ্ছা দেখো, তুমি তো একটা রুমের মধ্যে বসে ক্লাস করছো, ওকে? তো সেই রুমের মধ্যে তোমার পাশে হয়তো কেউ নেই, হয়তো তোমার বাড়ির কেউ রয়েছে। এবার যদি আমি ধরে নিলাম তোমার পাশে কেউ নেই, তাহলে জানবে যে একটা জিনিস, যে যখন কেউ পাশে থাকবে না তখন কে থাকে? অণুজীব। তাহলে তোমার চারপাশে কিন্তু অসংখ্য অণুজীব ঘিরে রয়েছে তোমাকে, কিন্তু তুমি কি বুঝতে পারছো? পারছো না নিশ্চয়ই। তো সেরকমই অণুজীব হচ্ছে একটা ছোট ছোট জীব, ঠিক আছে? তাকে কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। তাহলে অণুজীবের ইংলিশ ওয়ার্ড কি? মাইক্রো অর্গানিজম। তাহলে মাইক্রো মানে কি? একদম ছোট, যাকে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। তো এই না দেখা জিনিস যাকে আমরা দেখতে পাচ্ছি না, তাকে আজকে আমরা চ্যাপ্টারের মধ্যে পড়বো। তো যার নাম হচ্ছে আমার অণুজীবের জগৎ। চলো তাহলে স্টার্ট করা যাক। তো তাহলে অণুজীব কি? তোমাদের বইতে একটা ডেফিনেশন বা সংজ্ঞা দেওয়া রয়েছে, যে আমাদের চারপাশের অতি ক্ষুদ্র আয়তনযুক্ত সূক্ষ্ম সূক্ষ্ম যে সমস্ত জীবকে, তাহলে এগুলো কি খুব বড় কি? একদম ছোট ছোট, খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্র বা ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে দেখা যায়, তাদের আমরা কি বলি? অণুজীব বা মাইক্রো অর্গানিজম। তাহলে মাইক্রো কথার মানেটা কি হলো? যে ভেরি স্মল, একদম ছোট ছোট। আর অর্গানিজম মানে হচ্ছে জীব। তাহলে অণুজীব কি? এটা আশা করি কোনো ডাউট নেই, যে একদম ছোট ছোট জীব যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, কোনো তোমাকে মাইক্রোস্কোপ ইউজ করতে হচ্ছে বা ম্যাগনিফাইং কোনো গ্লাসের সাহায্যে তুমি তাকে দেখতে পাচ্ছ। তাহলে এই একদম ছোট জীবকে নিয়ে কিন্তু আমাদের চ্যাপ্টারটা গোটা রয়েছে। এবার এই যে অণুজীব, এর কিছু ভাগ রয়েছে। চলো দেখা যাক কি কি ভাগ আছে। তাহলে অণুজীবের এবার, হ্যাঁ, ভাগের আগে কিছু জানতে হবে যে অণুজীবের কিছু বৈশিষ্ট্য রয়েছে। তাহলে এই যে স্মল স্মল জীবগুলো রয়েছে, স্মল অর্গানিজম রয়েছে, তাদের কি কি বৈশিষ্ট্য রয়েছে? নাম্বার 1, পৃথিবীর প্রায় সর্বত্র এদের দেখতে পাওয়া যায়। আমি বললাম কি, যে তোমার পাশে যখন কেউ থাকবে অণুজীব থাকে, তার মানে তুমি যেখানে যাও বা তুমি যেখানে যেতে পারবে না, ধরো খুব মরু অঞ্চল, একদম যেখানে মানুষ বসবাস করতে পারে না, ঠিক সেখানেও কিন্তু তোমার অণুজীব রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় এমন কোনো জায়গা নেই যেখানে অণুজীব থাকে না। প্রত্যেকটা জায়গার মধ্যেই কিন্তু অণুজীব বসবাস করছে। তারপরে বলছে যেমন গরম মরুভূমিতে, এখনই বললাম যে এত গরম যেখানে সেখানে মানে তুমি সেখানে টিকতে পারবে না, বাট সেখানে কিন্তু অণুজীব থাকবে। তারপর রয়েছে কি? মেরু অঞ্চলে। মেরু অঞ্চল মানে কি? যেখানে প্রচন্ড ঠান্ডা। তো সেই ঠান্ডার মধ্যে যেখানে কোনো, আমরা নর্মালি গেলে হয়তো জমে যাব, কিন্তু সেখানে অণুজীব দিব্যি বেঁচে রয়েছে। নেক্সট কি বলছে? বরফের স্তূপে, ওই মেরু অঞ্চলের মতো। নোনা জলে, প্রচন্ড জলটা একদম নোনতা, বাট তার মধ্যেও কিন্তু তোমার অণুজীব এক্সিস্ট করছে। তারপর হচ্ছে উষ্ণ প্রসবন। উষ্ণ প্রসবন মানে কি? যেখানের মধ্যে প্রচুর টেম্পারেচারটা বেশি থাকে জলের, মানে যে আমাদের মানে ওয়াটার থাকে না, তার টেম্পারেচারটা প্রচন্ড হাই থাকে, সেখানেও কিন্তু অণুজীব বসবাস করছে। এমনকি জীবদেহের ভেতরে এদের দেখতে পাওয়া যায়। তাহলে আমাদের ভেতর থেকে, জীবদেহের ভেতর থেকে স্টার্ট করে পৃথিবীর প্রত্যেকটা জায়গার মধ্যেই কিন্তু আমাদের এই অণুজীবগুলোকে দেখা যায়। ওকে, নেক্সট পয়েন্ট বলছে অধিকাংশ অণুজীবদের বেঁচে থাকার জন্য অক্সিজেন গ্যাসের প্রয়োজন হয়। ম্যাক্সিমাম কেস ধরা রয়েছে কি, যে এদের বেঁচে থাকার জন্য অক্সিজেন গ্যাসের প্রয়োজন হয়। আবার তবে এর এক্সেপশন রয়েছে, ইস্ট কিংবা টিটেনাস রোগ সৃষ্টিকারী জীবাণুরা কম অক্সিজেন ঘনত্বেও বেঁচে থাকতে পারে। তাই জেনারেলি ম্যাক্সিমাম কেসের ক্ষেত্রে এদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। বাট এই কি কি বলেছে, দুটো জিনিস ইম্পর্টেন্ট, নোট করে রাখবে। একটা তোমার হচ্ছে ইস্ট, আর একটা হচ্ছে টিটেনাস রোগ সৃষ্টিকারী জীবাণু। তাহলে এরা কিন্তু যদি অক্সিজেন লেভেলটা একটু কমও হয়, তাহলেও কিন্তু এরা এক্সিস্ট করে যাবে, এরা বেঁচে থাকতে পারবে, নো ডাউট। ওকে, নেক্সট পয়েন্ট কি বলছে? নেক্সট পয়েন্ট 3 নাম্বার আছে, এদের বেঁচে থাকার জন্য ভেজা জায়গা গুরুত্বপূর্ণ। তাহলে এই অণুজীবগুলো মানে কোথায় বেশি গ্রোথ করবে? যদি ভেজা জায়গা থাকে, জায়গাটা ওয়েট থাকে, তো সে জায়গায় কিন্তু অণুজীবগুলো ভালো বৃদ্ধি হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে অন্ধকার জায়গায় এরা তাড়াতাড়ি বাড়ে, সরাসরি সূর্যের আলোর সংস্পর্শে এলে কোনো কোনো অণুজীব মারা যায়। তাহলে মানে অণুজীব কি চায়? অন্ধকার জায়গা। মানে দেখো প্রত্যেকটা জায়গার মধ্যে থাকে, বাট কোথায় ভালো গ্রোথ করছে সেই পয়েন্টগুলো এখানে ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে যে এখানে লেখা রয়েছে যে ভেজা জায়গা, ঠিক আছে, তারপরে সেকেন্ডে রয়েছে অন্ধকার জায়গা, এইগুলো এরা বেশি গ্রোথ করতে পারে। বাট এমনটা নয় যে এখানে থাকবে না, এগুলো ছাড়া বাকি অন্য জায়গায় থাকবে, প্রত্যেকটা জায়গায়, বাট ম্যাক্সিমাম এখানে দেখা যাবে।
তারপর বলছে এদেরকে এদের মধ্যে কেউ কেউ পচা গলা বস্তু থেকে খাদ্য সংগ্রহ করে, অন্য কোনো জীবদেহে বাসা বাঁধে বা অন্য কোনো জীবদেহ থেকে খাদ্য সংগ্রহ করে। এমন ধরনের অণুজীব হলো ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, কোনো কোনো আদ্য প্রাণী। সব ছত্রাক কিন্তু অণুজীব নয়। তাহলে এই পয়েন্টের মধ্যে কি বলছে, যে আমাদের যে অণুজীবগুলো রয়েছে তাদের মধ্যে কেউ কেউ পচা গলা থেকে, মানে পচা গলা যেগুলো হয়ে গেছে সেখান থেকে খাবার নিচ্ছে। আবার অনেকে কি করছে না, আবার অনেক ধরনের রয়েছে, যে ব্যাকটেরিয়া রয়েছে, ভাইরাস রয়েছে, ছত্রাক রয়েছে, আদ্য প্রাণী রয়েছে। তো এই পাঁচটা জিনিস কি কি, এটা আমরা পরের স্লাইডে দেখছি, যে এই পাঁচটা হচ্ছে তোমার যে অণুজীব তার হচ্ছে ভাগ। তো এদের মধ্যে বিভিন্ন ভ্যারিয়েশন বা প্রকারভেদ দেখা যায়। তো এদের খাবার সংগ্রহের প্রসেসটা আলাদা হবে। তো সেই হিসাবে এদের বলা রয়েছে এই পয়েন্টটার মধ্যে, যে কেউ অন্যের দেহে বাসা বাঁধছে, কেউ জীবদেহ থেকে খাদ্য সংগ্রহ করছে, বিভিন্ন ভাগ রয়েছে। ওকে, ক্লিয়ার? নেক্সট পয়েন্ট বলছে, নেক্সট পয়েন্ট, শৈবাল ও কয়েক ধরনের অণুজীব নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। তাহলে আমি বললাম কি, যে যেহেতু আমাদের অণুজীবদের ভাগ রয়েছে, তো প্রত্যেকের প্রসেস সেম হবে না। কেউ কেউ নিজেরা খাদ্য তৈরি করছে, কেউ কেউ অন্যের উপর নির্ভর করছে। ঠিক আছে, এখন আমাদের মানুষের মধ্যেও তো হয়, কেউ হচ্ছে নিজে খেটে খাচ্ছে, কেউ অন্যের টাকায় বসে খাচ্ছে। ঠিক তেমনই এদের মধ্যেও কিন্তু ভাগ দেখতে পাওয়া যায়। নেক্সট পয়েন্ট কি বলছে, আচ্ছা এরপর রয়েছে শৈবালের কেউ কেউ প্রোটিস্টা রাজ্যে, আবার কেউ কেউ প্ল্যান্টি রাজ্যের অন্তর্গত। প্ল্যান্টি রাজ্যের অন্তর্গত শৈবালরা কিন্তু অণুজীব নয়। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে যে সমস্ত হচ্ছে যে শৈবাল প্ল্যান্টি রাজ্যের অন্তর্গত তারা কিন্তু অণুজীব নয়। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমাদের বইয়ের মধ্যে দেওয়া রয়েছে লাইনটা। ওকে, এবার পর বলছে সাধারণত বেশিরভাগ অণুজীব কত ডিগ্রি টেম্পারেচারে থাকে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাড়াতাড়ি বাড়ে। দেখো আমি বলছি কি, যে ম্যাক্সিমাম কেসটা এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে জেনারেলি, বাট এমনটা নয় যে অন্য কোথাও থাকবে না, এরা অন্য কোথাও থাকে। যেমন দেখো বলছে -10 ডিগ্রি সেন্টিগ্রেডে এরা থাকে, ঠিক তেমনই এরা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে বসবাস করতে পারে। তাহলে এরা প্রত্যেকটা জায়গার মধ্যে রয়েছে, বাট কোথাও ম্যাক্সিমাম দেখা যাচ্ছে, কোথাও একটু কম দেখা যাচ্ছে, বাট আছে। ক্লিয়ার? এবার তাহলে এগুলো তোমার কি গেল, প্রত্যেকটা এই 8টা পয়েন্ট হচ্ছে যে একটা অণুজীবের কি কি বৈশিষ্ট্য। দেখো এগুলো তোমাদের 2 মার্কস বা 3 মার্কসের আসতে পারে, অণুজীব কি আর অণুজীবের বৈশিষ্ট্য। তো আশা করি কোনো ডাউট নেই, ডাউট থাকলে অবভিয়াসলি কমেন্ট করবে, তো রিপ্লাই দেবো। এরপর আসছে তোমার স্টেন আর স্টেনিং। তাহলে এই দুটো কথা কি, দেখো আমরা তো বললাম যে অণুজীব এত ছোট যে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, তাহলে দেখার জন্য ব্যবস্থা করতে হবে। তার জন্য আমাদের কি করতে হচ্ছে, মাইক্রোস্কোপ ইউজ করছি। এবার এখানের মধ্যে বলছে স্টেন কি, অণুজীবদের অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যম দিয়ে দেখার জন্য বিশেষ রঙের সাহায্যে রাঙিয়ে নিতে হয়, একে বলা হচ্ছে স্টেন। ওকে, আর স্টেনিং কি, এই রাঙিয়ে নেওয়ার পদ্ধতি। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কি, যে আমি অণুজীব দেখছি তার জন্য রং দিচ্ছি, এটা হচ্ছে স্টেন। আর এই যে পুরো প্রসেসটা, পুরো পদ্ধতিটা, একে বলা হচ্ছে তোমার কি, স্টেনিং। কোনো ডাউট নেই? ওকে, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখলাম, অণুজীব কি আর তার কি কি বৈশিষ্ট্য, আর স্টেন আর স্টেনিং এর মধ্যে পার্থক্য। দেখো এগুলো তোমাদের এমসিকিউ 1 নাম্বার আসতেই পারে, স্টেন কি আর স্টেনিং কি। ওকে, এরপর আমরা দেখবো, যে অণুজীবের প্রকারভেদ। আমি আগেই বললাম যে অণুজীব হচ্ছে অনেক ধরনের হতে পারে, এবং তার প্রকারভেদ অনুযায়ী এদের কিন্তু খাবার নেওয়ার পদ্ধতি বা প্রসেস গুলো আলাদা আলাদা হয়। তাহলে অণুজীব কয় প্রকার? দেখো অণুজীব প্রধানত তোমার কটা ভাগ রয়েছে, 4টে ভাগে ভাগ করা যায়। তো 4টে ভাগ কি কি, নাম্বার 1 ব্যাকটেরিয়া, সেকেন্ড আদ্য প্রাণী, থার্ড ছত্রাক, আর ফোর্থ হচ্ছে তোমার শৈবাল। এখানের মধ্যে দেখাটা ভালো সুন্দর ছবি দেওয়া রয়েছে, ব্যাকটেরিয়া, ফাঙ্গাই, তোমার হচ্ছে প্রোটোজোয়া আর অ্যালগি। এবার এ দেখো পাশে একটা জিনিস দেওয়া রয়েছে, এগুলো কি? আচ্ছা ব্যাকটেরিয়া, তার পাশে দেখো লেখা আছে মোনেরা। তাহলে ব্যাকটেরিয়াটা কোন রাজ্যের অন্তর্গত? মোনেরা। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে তোমার কি, এক একটা রাজ্য। এবার রাজ্য কি, এটা তোমাদের এখন জানার দরকার নেই, বাট এটা পরে হাই ক্লাসে রয়েছে, জাস্ট এটুকু জেনে রাখো যে ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্গত, মোনেরা রাজ্যের অন্তর্গত। ক্লিয়ার? সেকেন্ড তোমার আদ্য প্রাণী। আদ্য প্রাণী কোন রাজ্যের অন্তর্গত? দেখো লেখা রয়েছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। থার্ড কি রয়েছে? ফাঙ্গি। ছত্রাক। ছত্রাক কোন রাজ্যের অন্তর্গত? ফাঙ্গি। আর লাস্ট রয়েছে শৈবাল। শৈবালটা কিন্তু তোমার প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। তাহলে এইটা হলো তোমার 4টে প্রকারভেদ অণুজীবের, আর তারা কোন রাজ্যের অন্তর্গত এখানের মধ্যে দেওয়া রয়েছে। কোনো ডাউট নেই আশা করি।
এবার আমরা এগুলোকে ডিটেলসে স্টাডি করব যে এরা কিরকম দেখতে বা এদের কিভাবে খাবার সংগ্রহ করে থাকে A to Z। ওকে, চলো নেক্সট। তাহলে প্রথম আমাদের ভাগ কি ছিল? ব্যাকটেরিয়া। দেখো ব্যাকটেরিয়া দেওয়া রয়েছে, তাহলে ব্যাকটেরিয়াটা কোন রাজ্যের অন্তর্গত? মোনেরা রাজ্যের অন্তর্গত। এবার ব্যাকটেরিয়ার কিছু বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। নাম্বার 1 বলছে জীবদের মধ্যে আকার সব থেকে ছোট, কোষীয় গঠনের দিক থেকে সরলতম। তাহলে ব্যাকটেরিয়া হচ্ছে একদম সিম্পলেস্ট, মানে প্রত্যেকটা দিক থেকে দেখো, কোষের দিক থেকে এটা হচ্ছে সব থেকে ছোট, আর যদি তুমি গঠনের দিক থেকে দেখো তাহলেও কিন্তু এটা একদম সরলতম, একদম সিম্পল স্ট্রাকচার একটা ব্যাকটেরিয়ার মধ্যে দেখা যায়। নাম্বার 2, এরা নানা আকারের হয়ে থাকে। তাহলে দেখো ব্যাকটেরিয়া, আমরা প্রথমে কি পড়লাম যে অণুজীব, অণুজীবের মধ্যে তোমার 4টে ভাগ পড়লাম। সেই অণুজীবের 4টে ভাগের ফার্স্ট হচ্ছে ব্যাকটেরিয়া। এবারে ব্যাকটেরিয়ার মধ্যেও কিন্তু অনেক ভ্যারিয়েশন দেখতে পাওয়া যায়, অনেক ভাগ দেখতে পাওয়া যায়। তো তাদের স্ট্রাকচার, গঠন আলাদা আলাদা হয়ে থাকে। কোনোটা হয়ে থাকে তোমার কমা আকৃতির, কোনোটা রড আকৃতির, কোনোটা প্যাচনের স্ক্রু বা গোলাকার। তাহলে এগুলো হচ্ছে একটা ব্যাকটেরিয়ার বিভিন্ন ভাগ, অর্থাৎ এরা এত রকম দেখতে হয়ে থাকে। এবার এই যে ভাগ দেখছো না, এই ভাগের উপর ডিপেন্ড করে কিন্তু আলাদা আলাদা নাম হয়। ব্যাসিলাই, কক্কাই, এত জানার দরকার নেই, বাট জেনে রেখো এগুলো কিন্তু বিভিন্ন আকারের হতে পারে। নাম্বার 3 বলছে কোষপ্রাচীর থাকলেও তা উদ্ভিদ কোষের মতো নয়। তাহলে এমনটা নয় যে ব্যাকটেরিয়ার মধ্যে কোষপ্রাচীর দেখা যাবে না, দেখা যাবে, বাট সেটা কিন্তু আমাদের যে উদ্ভিদ কোষ তার মতো নয়। আচ্ছা দেখো, একটা উদ্ভিদ কোষ আর একটা প্রাণী কোষের মধ্যে ডিফারেন্স কি বলেছিলাম? আমাদের আগের চ্যাপ্টার অলরেডি পড়া রয়েছে, যেটা হচ্ছে তোমার জীবদেহের গঠন। সেখানে আমি ক্লিয়ারলি বারবার বলেছিলাম যে এদের ডিফারেন্স করার জন্য তুমি জানবে যে প্রাণী কোষে যেটা থাকে না সেটা উদ্ভিদ কোষে থাকে। এইটা হচ্ছে তোমার কি? কোষ প্রাচীর। তাহলে সেই কোষ প্রাচীরটা নিশ্চয়ই উদ্ভিদের ক্ষেত্রে একদম মজবুত হবে, কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ওই কোষ প্রাচীরটা অতটা স্ট্রং হয় না। ওকে, বাট থাকে। প্রকৃত নিউক্লিয়াস থাকে না, পরিবর্তে প্যাঁচানোর ডিএনএ থাকে। এবার দেখো, এটা অলরেডি আগের চ্যাপ্টার ডিসকাস করা হয়েছে যে নিউক্লিয়াস জিনিসটা কি। তাহলে নিউক্লিয়াস কোষের মধ্যে দেখা যায়। এবার নিউক্লিয়াসের মোট 4টে পার্ট থাকে। এখানে যেটা রয়েছে যে ব্যাকটেরিয়ার মধ্যে নিউক্লিয়াস তো থাকে বুঝলাম, বাট প্রকৃত নিউক্লিয়াস থাকে না। মানে কি বলতো ব্যাপারটা, যে ব্যাকটেরিয়ার মধ্যে রয়েছে সবকিছু, বাট কোনোটা ডেভেলপ নয়। কোষ প্রাচীর রয়েছে, বাট কোষ প্রাচীর কোষ প্রাচীরের মতো নয়, মানে অত ডেভেলপ করছে না, নিম্নমানের। ঠিক তেমনই নিউক্লিয়াস রয়েছে, বাট অত ডেভেলপ নয়। তার বদলে কিন্তু তোমার কি রয়েছে? প্যাঁচানো ডিএনএ রয়েছে। আচ্ছা, এই প্যাঁচানো ডিএনএটা কি বলা হয়? নিউক্লিয়েড বলা হয় এদের ক্ষেত্রে। ক্লিয়ার? একক পর্দা দিয়ে ঘেরা কোনো কোষ অঙ্গাণু, যেমন মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, প্লাস্টিড, কোনো কিছু এর মধ্যে থাকে না। তাহলে এই পয়েন্ট ইম্পর্টেন্ট যে এর মধ্যে, মানে ব্যাকটেরিয়ার মধ্যে কোনো প্রকার কিন্তু পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না। একক পর্দা হোক, দ্বিপর্দা হোক, কোনো কিছু থাকে না। কিন্তু পর্দাবিহীন একটা কোষাঙ্গাণু রয়েছে, কি? রাইবোজোম। তাহলে পর্দাবিহীন কোষাঙ্গাণু রাইবোজোম কিন্তু এর মধ্যে দেখতে পাওয়া যায়। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে এর মধ্যে কিন্তু কোনো প্রকার পর্দা দিয়ে ঘেরা কোষাঙ্গাণু থাকে না। একটাই থাকে, যেটা তোমার রাইবোজোম, যেটা হচ্ছে পর্দাবিহীন। ওকে, সো আশা করি এতটা পর্যন্ত ক্লিয়ার যে একটা ব্যাকটেরিয়া একদম সিম্পলেস্ট, এর মধ্যে তেমন কোনো কিছু থাকে না, মানে সবকিছু থাকে বাট আধা খাপচা। নিউক্লিয়াস থাকে, পরিণত নয়। তারপর তোমার হচ্ছে যে এখানের মধ্যে দেখলে কোষ প্রাচীর থাকে, বাট পরিণত নয়। অর্থাৎ একটা ব্যাকটেরিয়া সব থেকে সিম্পল স্ট্রাকচার, ব্যাস এটুকু তোমাদের এক্সামের জন্য লাগবে। এরপর আমরা দেখব কিছু টুকরো কথা দেওয়া রয়েছে। টুকরো কথা এটা তোমাদের বইয়ে দেওয়া রয়েছে, দেখবে একটা বক্স করে। কি বলছে এখানে? কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া রয়েছে, এগুলো তোমাদের এমসিকিউ এর জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 1, আন্টন ভন লিভেনহুক তিনি কি করেছিলেন? সর্বপ্রথম নিজের তৈরি আণুবীক্ষণ যন্ত্রে ব্যাকটেরিয়ার অস্তিত্ব প্রমাণ করেছিলেন। তাহলে এই যে ব্যাকটেরিয়া বলে কোনো একটা জিনিস আমাদের পৃথিবীর মধ্যে এক্সিস্ট করছে, তাকে তো প্রুভ করতে হবে। তো ইনি কি করেছিলেন? সেটাকে প্রথম নিজের তৈরি আণুবীক্ষণ যন্ত্র, বা যাকে বলা হচ্ছে মাইক্রোস্কোপ, সেটা দিয়ে কিন্তু প্রমাণ করেছিলেন। নাম্বার 2 ইম্পর্টেন্ট পয়েন্ট, লুই পাস্তুর কি করেছিলেন না তিনি জলাতঙ্কের টিকা আবিষ্কার করেছিলেন। তাহলে জলাতঙ্ক তোমরা কি জানো? একটা রোগ। তো এটা কি ঘটিত রোগ এটা পরে দেখবো। জেনে রাখো যে জলাতঙ্কের টিকা আবিষ্কারের জন্য কে হচ্ছে যে করেছিল? লুই পাস্তুর। তো এগুলো মানে তোমার বইয়ের মধ্যে দেওয়া হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, এক্সামে আসতে পারে এমসিকিউ হিসাবে। রবার্ট কক ইংরেজিতে কচ বলা হয়ে থাকে, তো বাংলায় কক। তিনি কি করেছেন? নানা রোগ সৃষ্টিতে ব্যাকটেরিয়ার ভূমিকা আবিষ্কার করেছেন। দেখো এই ব্যাকটেরিয়া গুলো
কিছু ভালো রয়েছে, কিছু খারাপ রয়েছে। যেমন মানুষ, কোনো মানুষ ভালো, কোনো মানুষ খারাপ। মানে তোমার চোখে কোনো মানুষ খারাপ তো অবভিয়াসলি সব দিক থেকে খারাপ হয় না, কিন্তু ঠিক তেমনই ব্যাকটেরিয়ার যে কোন কোন রোগ সৃষ্টি করছে সেটা কি আবিষ্কার করেছিলেন? আমাদের বিজ্ঞানী রবার্ট কখ। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে এরেনবার্গ। তিনি 1828 খ্রিস্টাব্দে কি আবিষ্কার করেছিলেন? ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। তাহলে এই যে ব্যাকটেরিয়া, সেটা প্রথম দেখেছিলেন কে? নিজের তৈরি মাইক্রোস্কোপে বিজ্ঞানী আন্টন ফন লিভেনহুক। কিন্তু নাম দিয়েছিল কে? আমাদের এরেনবার্গ। সো দ্যাটস ইম্পর্টেন্ট পয়েন্ট। এগুলো তোমরা 4টে পয়েন্টই দেখে রাখবে, এমসিকিউ অবভিয়াসলি আসতে পারে। নেক্সট চলো, এখানের মধ্যে তোমাদের দেওয়া রয়েছে বিভিন্ন ব্যাকটেরিয়ার ছবি। বলেছিলাম কি ব্যাকটেরিয়ার আকার বিভিন্ন আকারের হতে পারে, ঠিক তেমনই দেখো এখানের মধ্যে কোনোটা গোলাকার এরকম স্ট্রাকচার রয়েছে, কোনোটা এরকম লম্বা রয়েছে, কোনোটা ডিম্বাকারের মতো রয়েছে, মানে বিভিন্ন স্ট্রাকচারের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কোনটা এরকম ফ্ল্যাজেলা বেরিয়ে আসছে, এরকম দেখো প্রত্যেকটা আকার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট, কোনটা কিন্তু সেম নয়। কম আকৃতি রয়েছে। তাহলে এগুলো হচ্ছে তোমার বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার একটা স্ট্রাকচার, যেটা আমি আগে বললাম। তো ছবি দেখে নাও। ওকে, এরপর আমরা দেখবো এরপর আছে তোমাদের কি আদ্য প্রাণী। তাহলে আদ্য প্রাণী কোন রাজ্যের অন্তর্গত বলেছিলাম? প্রোটিস্টা। তাহলে প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত এই আদ্য প্রাণী, এদের দেহে একটি মাত্র কোষ নিয়ে গঠিত। তাহলে আদ্য প্রাণী কি? এককোষী। কি রয়েছে? এদের দেহে একটি মাত্র কোষ নিয়ে গঠিত। কোষে এক বা একাধিক নিউক্লিয়াস থাকে। দ্যাটস দ্য ডিফারেন্ট। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ব্যাকটেরিয়া অ্যান্ড আদ্য প্রাণী? তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে নিউক্লিয়াস ছিল বাট পরিণত নয়, কিন্তু আদ্য প্রাণীর দেহে নিউক্লিয়াস রয়েছে, আবার একটা নয়, এক বা একাধিক নিউক্লিয়াস রয়েছে। ক্লিয়ার? এরা নানা আকারের হয়ে থাকে, গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, লম্বা বা থালার মতো, অর্থাৎ বিভিন্ন শেপের বিভিন্ন আকারের কিন্তু আমাদের এই আদ্য প্রাণী হতে পারে, ঠিক যেমন ব্যাকটেরিয়া বিভিন্ন আকারের ছিল। ক্লিয়ার? এরপর বলছে এরা স্বাধীনভাবে একা থাকে, আবার অনেকে মিলে একসঙ্গে, আবার কেউ কেউ পোষক কোষের মধ্য থেকে নানা রোগ সৃষ্টি করে থাকে। তাহলে আদ্য প্রাণীগুলো কখনো সিঙ্গেল রয়েছে, কখনো একজনকে নিচ্ছে, কখনো অনেকজনকে নিচ্ছে বা দল বেঁধে রয়েছে, আবার কখনো কখনো পোষক দেহ। পোষক দেহ মানে কি? যে আমার দেহে ধরো একটা ফিতাকিমি আশ্রয় নিল, তাহলে আমি হচ্ছি পোষক, আমার কাছ থেকে শোষণ করছে মানে ওর পুষ্টি, তো আমি হচ্ছি পোষক। তাহলে পোষক দেহের কাছ থেকেও কিন্তু কাছেও কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে এইগুলো হচ্ছে একটা আদ্য প্রাণীর বৈশিষ্ট্য। এছাড়া একটা পয়েন্ট রয়েছে, তাহলে এখানে মধ্যে মেন ডিফারেন্স কি দেখলে? যে একটা ব্যাকটেরিয়ার মধ্যে নিউক্লিয়াস থাকে বাট সেটা পরিণত নয়, থাকলেও বা একটা থাকে, বাট আদ্য প্রাণীর মধ্যে এক বা একাধিক নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে তাদের মেন বৈশিষ্ট্য, মানে মেন ডিফারেন্স, পার্থক্য। এরপর রয়েছে তোমার এরপর বলছে যে এরা নানাভাবে চলাচল করে থাকে, কারো দেহে ঘনপদ, আবার কারোর দেহে চাবুকের মতো ফ্ল্যাজেলা বা চুলের মতো শিলিয়া দেখতে পাওয়া যায়। মানে কি? দেখো প্রত্যেকটা যে ভাগ বললাম, ব্যাকটেরিয়া, প্রোটিস্টা, ফাঙ্গি বা আরেকটা যেটা রয়েছে, প্রত্যেকটার কিন্তু এটা একটা বড় জিনিস, ভাবো যে অণুজীব, তার 4টে ভাগ, কিন্তু এরও আবার বিভিন্ন ভাগ রয়েছে। শেপের বেসিসে তার গঠনের দিক থেকে আরো ভাগ রয়েছে। ঠিক তেমনই এখানের মধ্যেও কিন্তু যে ভাগগুলো রয়েছে প্রত্যেকের স্ট্রাকচার ডিফারেন্ট হয়ে থাকে। কারোর ক্ষেত্রে কি? ক্ষণপদ। আচ্ছা বলতো ক্ষণপদ কাদের দেখা যায়? আগের ক্লাসে পড়িয়েছিলাম, ক্ষণপদ দেখা যায় অ্যামিবার মধ্যে। ক্ষণপদ জিনিসটা কি? যে অ্যামিবা এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে চলাচল করার জন্য এই ক্ষণপদ ইউজ করে থাকে। ক্ষণ মানে কি? খুব অল্প সময়ের জন্য। তাহলে এও খুব অল্প সময়ের জন্য ওই ক্ষণপদটা বার করে থাকে, ঠিক একটু আগে যাবে, ক্ষণপদটা গুটিয়ে নেবে, আবার পরবর্তী স্টেপ আগানোর জন্য ক্ষণপদ বার করবে, আবার আগিয়ে যাবে। এই প্রসেসের মাধ্যমে অ্যামিবা গমন করে থাকে, অর্থাৎ একটা জায়গা থেকে অন্য জায়গার মধ্যে এগিয়ে যায়। ক্লিয়ার? তারপর বলছে কি? চাবুকের মতো ফ্ল্যাজেলা দেখতে পাওয়া যায়। তাহলে অনেকের ক্ষেত্রে আবার কি দেখতে পাওয়া যায়? ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলা একটা হচ্ছে স্ট্রাকচার যেটার সাহায্যে কিন্তু চলাচল করতে পারে। আর একটা দেখতে পাওয়া যায় সিলিয়া। সিলিয়া হচ্ছে এরকম সুতোর মতো স্ট্রাকচার থাকে, সিলিয়া। তো সিলিয়ার সাহায্যে কিন্তু এরা চলাচল করতে পারে। তাহলে এগুলো হচ্ছে তোমার একটা ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য যেগুলো ছিল আমাদের আদ্য প্রাণী বা যেটা প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। ক্লিয়ার? তাহলে দুটো হয়ে গেল আমাদের। 3 নাম্বার কি বলেছিলাম? ছত্রাক। তাহলে ছত্রাক হচ্ছে তোমার একটা অণুজীব। ছত্রাক কি? এদের দেহ এককোষী গোলাকার বা সরু সুতোর মতো অংশ দিয়ে তৈরি হয়।
তাহলে ছত্রাক হচ্ছে কি এককোষী, অর্থাৎ দেহে একটা মাত্র কোষ নিয়ে গঠন করছে। গোলাকার সরু সুতোর মতো অংশ দিয়ে গঠন হয়। সুতোর মতো এই অংশের নাম হলো হাইফি। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট ইজ হাইফি। ওকে, তো হাইফিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে এটা একটা সুতোর মতো বললাম, তো সুতোর মতো অংশের নাম কি, এটা কোশ্চেন আসবে, হাইফি কি। তখন তোমরা লিখবে যে আমাদের যে ছত্রাক রয়েছে তার দেহে একটা সরু সুতোর মতো গঠন দেখতে পাওয়া যায়, যাকে আমরা হাইফি বলছি। এবার দেখো, হাইফি বেশিরভাগ ক্ষেত্রে শাখা প্রশাখায় ভাগ হয়ে নিজেদের মধ্যে জট পাকিয়ে কি গঠন করেছে, মাইসেলিয়াম গঠন করছে। তাহলে প্রথমে স্ট্রাকচার ভাবো, হাইফি রয়েছে একটা জাস্ট সরু সুতোর মতো অংশ, দ্যাট ইজ হাইফি। এবার অনেকগুলো হাইফি কি করছে, নিজেদের মধ্যে জট পাকাচ্ছে, ওই হয়ে গেল। যখন এটা জট পাকিয়ে গেল তখন তার নাম কি রয়েছে, আমরা মাইসেলিয়াম। ক্লিয়ার? এদের কোষে কোষ প্রাচীর, নিউক্লিয়াস, নানা অঙ্গাণু থাকলেও ক্লোরোপ্লাস্ট থাকে না, এবং তাই এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। এটা তাহলে তোমার একটা ছত্রাকের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ছত্রাক নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। জাস্ট ভাবো একদম প্রথম থেকে, ব্যাকটেরিয়া ওর দেহে নিউক্লিয়াস ছিল, হ্যাঁ ছিল, বাট অতটা ক্লিয়ার নয়, অতটা মানে সুস্পষ্ট ছিল না, জাস্ট ডিএনএ এর মতো একটা স্ট্রাকচার ছিল। আচ্ছা ভাবো, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর ছিল, ছিল, বাট অতটা গঠিত নয়। নেক্সট আসো, নেক্সট কি বললাম আমরা, এটা ছত্রাক, তাহলে এর আগে আদ্য প্রাণী ছিল। আচ্ছা, আদ্য প্রাণীর দেহে নিউক্লিয়াস ছিল, ইয়েস, এক বা একাধিক নিউক্লিয়াস ছিল। এবার কিন্তু কোনো পর্দা ঘেরা কোষাঙ্গনও ছিল না। কিন্তু এখানে বলছে যে এর দেহে কোষ প্রাচীর রয়েছে, যেটা পরিণত হবে, নিউক্লিয়াস রয়েছে, যেটা তোমার ভালো একদম সুস্পষ্ট নিউক্লিয়াস, কিন্তু কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না। আচ্ছা, ক্লোরোপ্লাস্ট কি? আমাদের আগের চ্যাপ্টারটা ছিল হচ্ছে জীবদের গঠন, অলরেডি ডিটেল ডিসকাস করা রয়েছে প্লাস্টিডের ভাগ। তো তার মধ্যে রয়েছে ক্লোরোপ্লাস্ট, যেটা সবুজ রঙের হয়ে থাকে এবং খাদ্য তৈরি করতে হেল্প করে থাকে। যখন খাদ্য তৈরি করার জিনিসটা থাকছে না, তাহলে খাবার কোথা থেকে তৈরি করবে? তো ক্লোরোপ্লাস্ট না থাকার জন্য একটা জিনিসে মার খেয়ে গেল ছত্রাক, যে খাবার তৈরি করতে পারছে না। ওকে, ক্লিয়ার? তাহলে এখানের মধ্যেও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে তোমাদের, যেমন, দাঁড়াও এক সেকেন্ড, দেখো যেটা নোট করছি ইম্পর্টেন্ট দাও। হাইফি কোশ্চেন আসবে। নেক্সট হচ্ছে মাইসেলিয়াম, আর একটা কি রয়েছে, যে ক্লোরোপ্লাস্ট থাকে না। তাহলে এই তিনটা হচ্ছে তোমার ছত্রাক থেকে ডিফারেন্ট পয়েন্ট। দেখো এগুলো দিয়ে কোশ্চেন আসবে, কারণ বাকিগুলো তো সেম প্রায়, এগুলো হচ্ছে ডিফারেন্স, যে হাইফি কি, মাইসেলিয়াম কি। তোমার পরীক্ষায় কোশ্চেন আসবে হাইফি, তখন মনে আসবে না যে হাইফি কার সাথে রিলেটেড ছিল। ছত্রাক মানে হাইফি আর মাইসেলিয়াম, এগুলো হচ্ছে তোমাদের কি পয়েন্ট, এগুলো মনে রাখবে, ঠিক আছে? ওকে, তাহলে ছত্রাক আমাদের হলো, ছত্রাক কত নাম্বার আছে, 3 নাম্বার। এদের কোষ প্রাচীর কাইটিন দ্বারা নির্মিত। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ছত্রাকের যে বললাম কোষ প্রাচীর থাকে, কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? এদের ক্ষেত্রে কোষ প্রাচীরটা কিন্তু তোমার কাইটিন দেখতে পাওয়া যায়। এরা জলে, স্থলে, আলোর উপস্থিতি বা অনুপস্থিতিতে থাকতে পারে। তাহলে এরা কি থাকছে, নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারছে না, তো এদের মধ্যে মানে আলো যে প্রয়োজন এরকম কোনো মানে নেই। তাহলে এরা জলেও থাকতে পারে, স্থলেও থাকতে পারে, আলো থাকুক না থাকুক কোনো মানে কোনো এদের ফারাক পড়ছে না, প্রত্যেকটা জায়গার মধ্যে এরা এক্সিস্ট করতে পারে। তো এখানে দেখো 3টে ভাগ রয়েছে। হ্যাঁ, হাইফির মধ্যেও কিন্তু ভাগ রয়েছে, এত জানার দরকার নেই, জাস্ট দেখে রাখো যেগুলো হাইফি একটা স্ট্রাকচার সরু সুতোর মতো। এটা এটা এই ভাগ সেপ্টেড হাইফি, তোমার নন সেপ্টেড হাইফি, এত এত ডিটেলস এর নেই, জাস্ট দেখে রাখো যে এটা হাইফি স্ট্রাকচার, জাস্ট একটা সরু সুতোর মতো স্ট্রাকচার। ওকে, তো এগুলো যখন গঠন করবে একসাথে মিলে পাক খাবে, অনেকগুলো হাইফি মিলে তখন মাইসিলিয়াম গঠন করছে। ক্লিয়ার? ওকে, 4 নাম্বার রয়েছে তোমার শৈবাল। এগুলো হচ্ছে তোমার যে বললাম অণুজীবের ভাগ, তার মধ্যে লাস্ট শৈবাল কি বলছে, এদের দেহ এককোষী। তাহলে এর আগে যতগুলো পড়লাম প্রত্যেকটা এককোষী, শৈবালও এককোষী। অনেক সময় একাধিক একাধিক মানে একাধিক অনেক মানে কি একাধিক বলতে কি অনেকগুলো শৈবাল পরস্পর যুক্ত হয়ে বলের মতো গঠন তৈরি করে থাকে। আচ্ছা, এককোষী এক্সাম্পল কি, ক্লামাইডোমোনাস এককোষী, কিন্তু কোষগুলো পরস্পর যুক্ত হচ্ছে ভলভক্স। দেখো এককোষের বহুকোষী, দুটোর মধ্যে ডিফারেন্স কি? এককোষী মানে একটা কোষ থাকবে, বহুকোষী মানে অনেকগুলো কোষ থাকবে। এবার ধরে নাও এটা একটা কোষ, এটা একটা কোষ, এরা কি করছে, একসাথে কানেক্ট হয়ে রয়েছে, যুক্ত হয়ে রয়েছে এভাবে। তাহলে এটা কিন্তু আমরা বহুকোষী বলছি না,
মানে তুমি সিঙ্গেল ও সিঙ্গেল একসাথে হলে কিন্তু আমরা বহুকোষী বলছি না, বহুকোষী আলাদা জিনিস। তাহলে এরকম যে ভাগ রয়েছে বললাম যে এককোষী এক্সাম্পল কি ক্লামাইডোমোনাস। তাই শৈবাল থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো নোট করো। শৈবালের এক্সাম্পল আসবে যে এককোষী শৈবালের উদাহরণ দাও, ক্লামাইডোমোনাস। এককোষী কিন্তু পেঁচিয়ে থাকে, মানে একসাথে যুক্ত হয়ে থাকে, এক্সাম্পল হচ্ছে ভলভক্স। এগুলো মানে প্রচুর গুলিয়ে যাবে যে ক্লামাইডোমোনাস, তুমি ভাবতে পারবে না এটা হচ্ছে তোমার শৈবালের এক্সাম্পল। এখন মনে হচ্ছে হয়তো মনে চলে আসবে, বাট তখন কিন্তু আসবে না। তো এখনই এক্সাম্পল গুলো মনে রাখো, পরে হেল্প হবে। এদের কোষে কোষ প্রাচীর, নিউক্লিয়াস, নানা অঙ্গাণু থাকে না। ক্লোরোপ্লাস্ট থাকায় এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। দেখো এটা ডিফারেন্স কি, আগে কি বললাম যে তারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারছে না, কিন্তু ছত্রাক তাহলে কি করছে, ক্লোরোপ্লাস্ট নেই ওর মধ্যে, বাট শৈবালের মধ্যে কিন্তু রয়েছে। তো শৈবালের মধ্যে থাকছে তো ফায়দা উঠাবে, নিজেদের খাবার নিজেরা তৈরি করে নিচ্ছে। স্বনির্ভর এরা। এদের স্বাভাবিক বৃদ্ধির জন্য আলোর প্রয়োজন হয়, এরা প্রধানত জলে থাকে। তাহলে এরা জলে থাকলেও জলের উপরের পোর্শনে থাকবে, যাতে ওরা সূর্যের আলোটা নিতে পারে, কারণ এদের খাবার এরা তৈরি করছে নিজেরা। আর মানে খাবার তৈরি করার জন্য ক্লোরোপ্লাস্ট থাকলে তো হচ্ছে না, সূর্যের আলো কিছুটা দরকার। তাই এরা জলের উপরে, জলে থাকে বাট উপরের দিকে থাকে। তো এগুলো রয়েছে তোমার একটা শৈবাল সম্পর্কে ডিটেলসে। তাহলে এখানের মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্ট কি, এক্সাম্পল মনে রাখা। আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট যে ক্লোরোপ্লাস্ট এর মধ্যে দেখতে পাওয়া যায়, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট ফ্রম শৈবাল। ওকে, চলো নেক্সট। দেখো একটা শৈবালের ছবি দেওয়া রয়েছে। এবার শৈবাল প্রত্যেকটা জায়গায় থাকে, বাট জল, দেখো এখানে চারপাশে কি রয়েছে, জল দেখতে পাচ্ছ। তাহলে জলজ এলাকায় এটা দেখতে পাওয়া যায়, জল রয়েছে। তাহলে শৈবাল কি জল রয়েছে। এবার এখানে দেখো, যেহেতু এখানে নিশ্চয়ই উপরে সূর্য রয়েছে, ডিরেক্ট আলো আসছে, ঠিক আছে, এরা কিন্তু একদম নিচে থাকছে না, উপরের পোর্শনে থাকছে। ফলে এরা সবুজ কালার, দেখো ক্লোরোপ্লাস্ট রয়েছে, সবুজ কালার দেখতে লাগছে। তো এরা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারছে, জলের উপরের দিকে রয়েছে। প্রত্যেকটা জিনিস কিন্তু ক্লিয়ার। তাহলে আমরা পড়লাম চারটে ভাগ। আর একটা জিনিস তোমাদের রয়েছে, ইয়েস, এরপর আমাদের কি রয়েছে, ভাইরাস। তাহলে ভাইরাস কি, ভাইরাস বললে কার কথা মনে আসে, করোনা ভাইরাস। দেখো ভাইরাস কিন্তু প্রত্যেকটাকে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, ঠিক তেমনই ভাইরাসকেও কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছি না। তাহলে কি দরকার, মাইক্রোস্কোপ। এবার মাইক্রোস্কোপের মধ্যেও মানে একদম ওল্ড যেটা সরল আণুবীক্ষণিক যন্ত্র, এই প্রত্যেকটা না আগের ক্লাসে হয়ে গেছে, তোমরা আগের ক্লাসটা দেখে আসো, তবে ইজি মনে হবে, কারণ প্রত্যেকটা একটার সাথে লিঙ্ক রয়েছে। আগের না বুঝতে পারলে এটা বুঝতে পারবে না। তো যে তিনটে মাইক্রোস্কোপ বলেছিলাম, একটা সরল, একটা যৌগিক, আর একটা হচ্ছে ইলেকট্রনিক। তো ইলেকট্রনিকটা হচ্ছে একদম আধুনিক। এই আধুনিক মাইক্রোস্কোপটাই দরকার তোমাকে এই ভাইরাস দেখার জন্য। ওকে, কি বলছে, বিজ্ঞানী এডওয়ার্ড জেনার বসন্ত রোগ সম্পর্কে গবেষণা থেকে আমরা ভাইরাসের কথা জানতে পারি। তাহলে এখানে একটা নাম রয়েছে এডওয়ার্ড জেনার, তিনি কি করছিলেন, বসন্ত রোগ সম্পর্কে হচ্ছে রিসার্চ করছিলেন। তখন থেকে কিন্তু আমরা এই ভাইরাস সম্পর্কে একটা ধারণা আমরা পেয়েছি। ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়ার আগে কোনো ভাইরাস দেখা সম্ভব হয়নি। আগেই বলেছিলাম যে আমাদের ভাইরাস দেখার জন্য আমাদের কি দরকার, ইলেকট্রন মাইক্রোস্কোপ দরকার, একদম আধুনিক, যেখানের মধ্যে যে তিনটে ভাগের মধ্যে হাইয়েস্ট লেভেল, কারণ ভাইরাস খুবই ছোট, মানে যা তা দিয়ে দেখা যায় না, একে একে দেখার জন্য কোয়ালিটি জিনিস দরকার। তো এই জন্যই আমাদের ইলেকট্রন মাইক্রোস্কোপ যখন আবিষ্কার হলো, তারপরে আমরা ভাইরাসকে দেখতে সক্ষম হলাম। ভাইরাস কথাটির শব্দ কি, বিষ। ভাইরাস মানে কি, একটা পয়জন, একটা বিষ। এটা তাহলে ভাইরাস আমাদের জন্য ভালো না খারাপ, অবভিয়াসলি খারাপ হবে। এদের কোন রকম কোষীয় গঠন নেই। দেখো প্রত্যেকের ক্ষেত্রে একটা কোষীয় গঠন থাকে, কেউ এক কোষী রয়েছে, কেউ এ রয়েছে, বাট এদের ক্ষেত্রে কোনো কোষীয় গঠন নেই। এরপরে তোমরা জানবে যে ভাইরাস জীব না জ্বর, এটা নিয়েও কনফিউশন রয়েছে। ওকে, চলো নেক্সট স্লাইড আগানো যাক। নেক্সট বলছে, এদের কোষে কোনো কোষ আবরণী, সাইটোপ্লাজম বা নিউক্লিয়াস না থাকলেও প্রোটিনের তৈরি খোলকের মধ্যে নিউক্লিক অ্যাসিড যেমন ডিএনএ বা আরএনএ থাকে। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যে ভাইরাসের মধ্যে কিন্তু নিউক্লিক অ্যাসিড দেখতে পাওয়া যায়। এবার এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট, মানে কোনগুলো থাকে না, ডিএনএ অ্যান্ড আরএনএ। হ্যাঁ একটা কথা, যে দুটো কিন্তু থাকবে না, ডিএনএ অথবা আরএনএ কোনো কিছু একটা থাকতে পারে নিউক্লিক অ্যাসিড, বাট এর মধ্যে কোনো কোষ আবরণী, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস কোনো কিছু থাকে না। ওকে, নেক্সট বলছে, এরা সবাই পরজীবী বা রোগ সৃষ্টিকারী, কেবলমাত্র পোষক জীবকোষে প্রবেশ করলে এদের মধ্যে জীবনের বৈশিষ্ট্য দেখা যায়।
তাহলে কি বলছে যে এরা প্রত্যেকটা ভাইরাস মানে কি রোগ সৃষ্টি করছে, আর যখন এরা বাইরে রয়েছে তখন এরা কি বলছে যে তখন কোনো মানে এদের এফেক্ট থাকে না, বাট যখন এটা একটা হিউম্যান বডি বা কোনো জীবের মধ্যে এন্টার করলো, প্রবেশ করলো, তখনই কিন্তু সে দেখিয়ে দেবে আসল খেলা যে আমি রোগ সৃষ্টি করতে পারি। ওকে, বাইরে এদের কোনো এক্সিস্টেন্স নেই। ওকে, পোষক কোষের বাইরে থাকার সময় এরা জড় বস্তুর মতো আচরণ করে থাকে। তাহলে এরা কি একটা সাইলেন্ট কিলার, বাইরে দেখে মনে হয় খুব ভালো, তো সেই হিসেবে ভেতরে এন্টার করলে দেখলে যে সুইচ হয়ে ঢুকে ভালো হয়ে বেরোয়, ঠিক সেম ভাইরাস বাইরে একদম জড় বস্তু, কোনো কিছু ক্ষমতা নেই, বাট যখনই শরীরের মধ্যে এন্টার করবে, যখনই তোমার একটা জীবের মধ্যে প্রবেশ করবে, তখনই আসলি খেলা দেখিয়ে দেবে আর তোমার মধ্যে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করবে, ঠিক করোনা ভাইরাসের মতো। আচ্ছা, তাহলে ভাইরাস সম্পর্কে জানলে, দেখো এখানের মধ্যে একটা তোমার ভাইরাসের ছবি দেওয়া রয়েছে, ভাইরাসের স্ট্রাকচার এত তোমার জানার দরকার নেই, জাস্ট ওই পয়েন্টগুলো মনে রাখবে। আচ্ছা, তো তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই, যেখানের মধ্যে আমরা কি কি দেখলাম যে ভাই আমাদের হচ্ছে অণুজীবের জগৎ চ্যাপ্টারে অণুজীব কি, তার বৈশিষ্ট্য, তার প্রকারভেদ, মোট 4টে ভাগ ছিল, 4টে ভাগ প্রধানত ভাগ করা আছে, বাট ভাইরাসও তোমার হচ্ছে কার আন্ডারে পড়ছে, অণুজীবের আন্ডারে পড়ছে। তো এই পাঁচটা মেন আমাদের ভাগ ছিল, যেটা অলরেডি ডিটেলসে ডিসকাস করা হলো। কোনো ডাউট থাকলে না ভেবে কমেন্ট করে দাও, সেখানের মধ্যে রিপ্লাই করে দেবো। এবং নিজেদের পড়াশোনাকে আরো এগিয়ে নিয়ে যেতে স্কুলওয়ালা তোমাদের পাশে রয়েছে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বাকি ক্লাসগুলো কমপ্লিট করে নিও। থ্যাংক ইউ, আজকের ভিডিও এই পর্যন্ত।